দর্শক পাঠক সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে আপনাদের স্বাগত। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রালা। বিপিএল এর এক একটা আসর বিতর্ক আর অনিয়মে ছাপিয়ে যায় আরেকটাকে। এবারও তার ব্যতিক্রম নেই। সোমবার এই টুর্নামেন্টের উদ্বোধন হয় দুর্বার রাজশাহী আর ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে। এবারের বিপিএলে কি বিষয় নিয়ে বিতর্ক হলো, সারাদিনে বিপিএল এর মাঠে ঘটলই বা কি, সেসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে আছেন সহকর্মী খালিদ রাজ। রাজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজ শুরু হয়েছে বিপিএল, এটাকে বলা হচ্ছে নতুন আঙ্গিকের বিপিএল। শুরুটা কেমন হলো? বিপিএল এর নতুনত্বটা হলো প্রথমে হলো ব্যাপারটা আসলে বিসিবি নতুন। এবার বিসিবি যারা বিশেষ করে বোর্ড পরিচালক কয়েকজন হয়তো বা পুরনো আছেন, কিন্তু বোর্ড সভাপতি পাল্টেছেন। সরকার পতনের পরে আগের যে বোর্ড সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন, উনি পদত্যাগ করেন। সেই জায়গায় এসেছে নতুন বোর্ড প্রেসিডেন্ট হলো ফারুক আহমেদ। তো ফারুক আহমেদ এইখানে নতুন বিপিএল বা নতুন আঙ্গিকের বিপিএল, এইটা ফারুক আহমেদের কাছ থেকে যতটা না আমরা শুনতে পেয়েছি তার থেকেও বেশি এসেছে আমাদের যে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি বারবার করে বলেছেন, মানে তারুণ্যের সঙ্গে মিলিয়ে বিপিএলটাকে আরো আকর্ষণীয়, আরো নান্দনিক, আরো দর্শক জনপ্রিয়তা করার লক্ষ্যে উনি বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। এবং সেটা আমরা আসলে বিপিএল এর বাইরে শুরুর আগে আমরা দেখতে পেয়েছি যে তারুণ্যের কনসার্ট, যেটা সবার আগে বাংলাদেশ বা সবার আগে যে কনসার্ট হয়েছে 3টা ভেন্যু, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, 3টা জায়গায় কনসার্ট হয়েছে। এরপরে 30 তারিখ আজকে শুরু হয়েছে বিপিএল। মাঠের পারফরমেন্স বা মাঠের কথা যদি বলতে হয়, তাহলে প্রথম দিনে আসলে বিপিএল এর একটু হলেও পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, বিশেষ করে আমি যদি রানের দিক থেকে বলি। কারণ ঢাকার মাঠ মানে মিরপুর স্টেডিয়ামের মাঠে খুব বেশি একটা রান ওঠে না। সেই তুলনায় প্রথম ম্যাচে আসলে হাই স্কোরিং একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় কি, ক্রিকেট বা বর্তমান সময়ের টি-20 সব দর্শকরাই আসলে যতটা না উইকেট, তার থেকে বেশি হয়তো 4 ছক্কা দেখতে পছন্দ করেন। সেটা আসলে পরিপূর্ণভাবে আমি বলবো যে বিনোদনের একটা ব্যবস্থা করে দিয়েছে প্রথম বিপিএল এর প্রথম ম্যাচটি। আচ্ছা, টিকিট নিয়েও তো খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এবার জানতে পেরেছি যে টিকিট না পেয়ে দর্শকরা মিরপুর স্টেডিয়ামের গেটও নাকি ভেঙেছে। আসলে কি হয়েছে টিকিট নিয়ে? আচ্ছা, এই জায়গায় যে প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন যে নতুন আঙ্গিকের বিপিএল আসলে এই প্রথাটা বিপিএল ভাঙতে পারলো না। কারণ বিপিএল নিয়ে যে একটা অস্থিরতা, একটা মানে কোনো বিশৃঙ্খলা বা বিপিএল নিয়ে একটা নাটকীয়তা, এরকম বিপিএল এ সবসময় থাকেই। এবারের বিপিএলেও আসলে শুরুর দিকের যদি বলা হয়, সেটা ম্যাচের টাইমিং চেঞ্জ হয়েছে, সেটার যে সময়টা আগে নির্ধারিত সময় ছিল সেই সময়টাও পাল্টিয়েছে। আরেকটা হলো যে টিকিট নিয়ে এবারে আরেকটা নতুন মাত্রা যোগ হলো হয়তো টিকিটের ব্যাপারটা। টিকিট হলো আমরা অনেক আগে থেকে, কারণ যেহেতু বিপিএল নিয়ে মানে আলোচনা, আয়োজন, এই কনসার্টের কথা যেটা বললাম, যে সব জায়গা থেকে কনসার্ট, অনেক বড় বড় শিল্পী নিয়ে এসেছেন। ইভেন বাংলাদেশের বাইরেও পাকিস্তান থেকে পাকিস্তানের কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান, উনি এসেছেন। আর সবকিছু মিলে একটা নতুনত্ব করতে চাইলেও আসলে ওই পুরোনো জায়গা থেকে বিপিএল এখন পর্যন্ত, মানে আজকের দিনের কথা যদি বলা যায়, এখন পর্যন্ত আসলে ওই বের হতে পারলো না। একটা না একটা জায়গা বিপিএল কে ঠিকই আটকে ধরলো। তার একটা বড় হলো যেটা আপনি বললেন টিকিট নিয়ে। টিকিট হয়েছে যে 30 তারিখ, মানে আজকে 30 ডিসেম্বর বিপিএল শুরু হবে, এটা অনেক আগে থেকেই জানা। এখন 30 ডিসেম্বর যদি বিপিএল শুরু হয়, এখন যেদিন খেলা সেদিনই কি আমি টিকিট কিনবো? সেদিন আমি টিকিট কিনবো না। আমার যেদিন মনে হচ্ছে যে আমি টিকিট নাও পেতে পারি, আমি তার আগে কোনো একটা দিন, এটা গতকাল হতে পারে, তার আগে বা 5 দিন আগে, তখন আমি টিকিট কালেক্ট করব। সেই টিকিট আমি কোথায় কালেক্ট করব সেটাই আসলে বিসিবি জানায়নি, যে কোন জায়গা থেকে টিকিট কালেক্ট করব। যখন দর্শক, মানে যাদের খেলা দেখার ইচ্ছা আছে, তারা যখন গতকালকে গিয়েছে টিকিটের জন্য, স্বাভাবিকভাবে জানাচ্ছি স্টেডিয়ামের বাইরের বুথে গেলে টিকিট পাওয়া যাবে, কিন্তু গিয়ে দেখে টিকিট নেই। এবং টিকিট না পাওয়ার কারণে তারা ভিতরে স্টেডিয়ামের গেট পার হয়ে গিয়ে স্টেডিয়ামের কমপ্লেক্স পর্যন্ত ঢুকে গিয়েছে। তারপরে গিয়ে বিসিবি 2টার সময় প্রেস রিলিজে জানায় যে টিকিট কোথায় পাওয়া যাবে। টিকিটের জায়গা বলা হলো মধু ব্যাংকের 7টি শাখা এবং একটি ওয়েবসাইটটা হলো গো বিসিবি টাইগার, বা যে হোক, আমি হয়তো এক্সাক্ট বলতে পারছি না, একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের গেলে টিকিটটা পাওয়া যাবে। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে যখন ওই টিকিট পাইনি, আজকে সকালবেলা যাওয়ার পরেও যখন ব্যাংকে গিয়েছে, ব্যাংকে টিকিট পাইনি, তখনই গিয়েই হলো আপনার
স্টেডিয়ামে ভাঙচুর হয়েছে, সেজন্য পুলিশ লাঠিপেটা করে এবং করার পরে পরিস্থিতি সামলে নেয়। এবং এখানে একটা মজার এবং খুবই আশঙ্কার একটা কথা বলতে হয়, সেটা হলো টিকিট নিয়ে এতটাই মানে যারা দর্শক তারা এই পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল যে জাতীয় দলের ক্রিকেটার এবং খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের গাড়ি পর্যন্ত আটকে দিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এবার টিকিট কিনতে তো ভ্যাটও দিতে হচ্ছে। এই যে আরেকটা বিষয়, সেটা হলো যে ভ্যাট। এখন ভ্যাট আমরা জানি যে কোনো কিছু হয়তো বা ভ্যাটের ব্যাপার আছে, কোনো ক্ষেত্রে হয়তো বা প্রোডাক্টের সঙ্গে ভ্যাট রাখে, কিছু ক্ষেত্রে বাইরে রেখে ভ্যাটটা অ্যাড করে। তো বিপিএল এর টিকিটের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশের খেলোয়াড় যারা দর্শকরা আছেন, তারা যারা টিকিট কিনেছেন, কিনতে গিয়ে দেখেন যে তাদেরকে ভ্যাট দিতে হচ্ছে। বাংলাদেশের এখন পর্যন্ত এখন তো বাংলাদেশের নতুন করে ম্যাচ হচ্ছে না, বা বিপিএলও প্রথমবার না, বা ইন্টারন্যাশনাল ম্যাচও প্রথমবার না, এটা আগেও হয়েছে। কিন্তু এইবার টিকিট কাটতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, 300 টাকার টিকিটে 345 টাকা। কেন? 15% ভ্যাট। ভ্যাটটা কি কারণে, কেন, কি জন্য, সেটার জন্য আসলে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করা হয়েছে, মানে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, কিন্তু আসলে সদুত্তর পাইনি। এটা বিসিবি বলতে পারে আসলে ভ্যাটটা কি কারণে। এটা বাংলাদেশের ক্রিকেটে বা বাংলাদেশে যে স্টেডিয়ামের খেলা দেখার জন্য এটা প্রথমবারই ঘটলো, এবং কি কারণে সেটা বিসিবি ভালো বলতে পারবে। আজকের প্রথম ম্যাচে তো মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী আর ফরচুন বরিশাল। বেশ হাই স্কোরিং একটা ম্যাচ হয়েছে। বিপিএল কি তাহলে সত্যিই বদলে গেল? বিপিএল এর এই জায়গা থেকে হয়তো বা প্রথম ম্যাচের যদি বলা যায়, মিরপুর স্টেডিয়ামের কথা যেটা আমি আগেই বলেছি, এখানে আসলে রান তো ওই রকম ওঠে না। ধরেন 150 প্লাস বা 160 হলে সেটা একটা উইনিং একটা স্কোর হয়ে দাঁড়ায়। এতটাই মানে মিরপুরের উইকেটটা এতটাই স্লো থাকে। সেই হিসাবে যখন প্রথম ম্যাচে আপনার দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল, যারা কারেন্ট মানে চ্যাম্পিয়ন যারা, এবং তাদের টিমটা খুবই ভালো, ন্যাশনাল টিমের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, তার মধ্যে আমি যদি অভিজ্ঞ খেলোয়াড়ের কথা বলি, তামিম ইকবাল, মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ, কেউ আসলে বাংলাদেশ টিমে এখন টি-20 খেলেন না, কিন্তু অভিজ্ঞতার অবশ্যই জায়গা আছে। সবসময় যতই 20 ওভারের ম্যাচ হোক না কেন, অভিজ্ঞতা এটা একটা বড় একটা জায়গা রাখে। তো সেইখানে এমন একটা দলের মুখোমুখি হচ্ছে যারা আবার 3 বছর পরে ফিরেছে বিপিএল এ, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। তো এই দলের সঙ্গে মুখোমুখি অবশ্যই এগিয়েছিল, মানে মাঠে নামার আগে অবশ্যই এগিয়েছিল বরিশাল। তো মাঠের পারফরমেন্সে প্রথমে যখন ব্যাট করলো রাজশাহী রান তুললো 197। মিরপুরের মাঠের হিসাব করলে রানটা আসলে অনেক, এবং এটা দিয়ে আসলে জয়ের আশা করাটাও স্বাভাবিক। কিন্তু আসলে পিচ, এটা দেখা গেল কারণ প্রথম খেলা হচ্ছে, তো দীর্ঘদিন মিরপুরে খেলা হয়নি, সেই কারণেও হতে পারে যে পিচটা অনেকটা মানে খেলার উপর যেভাবে ব্যাটিং সহায়ক পিচ আছে, এই কারণে সম্ভবত 197 রানটা তুলতে পারে। সেখানে ইয়াসির আলী রাব্বি 94 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন। তিনি 7টি 4 এবং 8টি ছক্কা মেরেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার ইনিংসটা আসলে মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফ এদের দারুণ ব্যাটিংয়ের কারণে শেষ পর্যন্ত যেটা হয়, 11 বল আগেই বরিশাল জয় দিয়ে তাদের এবারের বিপিএল শুরু করেছে, এবং এবারের বিপিএল এ বরিশালকেই ধরা হচ্ছে শিরোপা জয়ের জন্য ফেভারিট। কেন ফেভারিট সেটা আসলে প্রথম ম্যাচেই অসাধারণ, বিশেষ করে বোলিং এর কথা বলবো না, ব্যাটিং করে তারা দেখিয়ে দিয়েছে। দেখা যাক প্রথম বিপিএল এর প্রথম ম্যাচটা অ্যাটলিস্ট প্রায় 200 কাছাকাছি স্কোর করেছে প্রথম দল, দ্বিতীয় দল সেই রান চেস করে 200 করেছে। প্রথম ম্যাচে আমরা 200 দেখা পেয়েছি, হয়তোবা সামনে আরো রান স্কোরিং ম্যাচ দেখবো, সেই প্রত্যাশাই থাকবে। রাজ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, খবরকে আমরা দেখছি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে, তুলে আনছি খবরের পেছনের খবর। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।